তোমাদের অ্যাসাইনমেন্ট নিব, কিন্তু প্রথমে বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দিব। তো ওগুলো দিলে আমার ঠিক এভালুয়েট করা সম্ভব হবে না, বুঝেছো? ওগুলো জাস্ট একই ধরনের ম্যাথ আছে, তো একটু কিছু তোমাদের মধ্যে থেকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, সেটার মাধ্যমে আমি যেন এভালুয়েট করতে পারি যে কাকে মার্কস বেশি দিব বা কাকে কম দিতে হবে। এটা এটাকে বলা আর কি এভালুয়েশন করা। তো ইস, তো ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, তোমরা কি ইয়াটা দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার দিয়েছি। জি ম্যাম। আচ্ছা, আমাদের একটা চ্যাপ্টার আছে না, নোবেল গ্যাস। জি ম্যাম। নোবেল গ্যাস সম্পর্কে তো আমরা মোটামুটি কত নম্বর চ্যাপ্টার এটা? চ্যাপ্টার নাম শুরুর দিকে আছে, দেখো, আইসোটোপ, রেডিও অ্যাক্টিভিটি, নোবেল গ্যাসের অ্যাপ্লিকেশন, এরকম কিছু একটা শুরুর দিকে আছে, দেখো সিলেবাসে। ইয়া কি বলে, আমার সেকশনে, ফিজিক্যাল কেমিস্ট্রি সেকশনে না, আমার সেকশনে। তো যাই হোক, আজকে এটা নিয়ে একটু শুরুতে আলোচনা করে নিই, তারপরে আমরা যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছিলাম সেখানে যাব। তো 5টা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা হাতে লিখে হোক বা ওয়ার্ড ফাইলে, পিডিএফ এ কনভার্ট করে হোক জমা দিতে হবে। আচ্ছা, প্রশ্নগুলো কি আছে? হোয়াট ইজ ইনার্ট গ্যাস অর নোবেল গ্যাস অর রেয়ার গ্যাস? কাকে বলে? ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাসের সংজ্ঞা কি সেটা, আর তাদের যেগুলো নোবেল গ্যাস আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করে দেখাবা। সবগুলি? হ্যাঁ হ্যাঁ, কয়েকটাই আছে, সবগুলো ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখাবা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে রাইট এ নোট অন ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইনার্ট গ্যাস। সবার কাছে খাতা কলম আছে? ম্যাম, ইনার্ট গ্যাসের বাংলা কি ম্যাডাম? বলো তো, মনে করো তো। নিষ্ক্রিয়। হ্যাঁ, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। গ্যাস। নিষ্ক্রিয় ম্যাম, গ্যাস। কোশ্চেন গুলো গুগল ক্লাসরুমে আপডেট দিবেন, আপলোড দিবেন না? হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা শোনো, তোমাদের তো ইমেল অ্যাড্রেস একটা, তোমরা যখন হচ্ছে ইয়া করবা কি বলে অ্যাসাইনমেন্ট জমা দিবা, ওই ইমেল অ্যাড্রেস থেকেই তো জমা দিবা না সবাই? না ম্যাম, না যার ম্যাম, যার ইমেল আমাদের অ্যাড্রেস থেকে দিব। ও, যেটা থেকে তাহলে আমরা অ্যাডমিশন নিই। তোমাদের ইমেল অ্যাড্রেস তো আমি জানি না, আমাকে কি এখন গুগল ক্লাসরুমে তোমাদের আলাদা ইমেল অ্যাড্রেসে ইয়া করতে হবে? ইনভাইট? না ম্যাম, আপনারটা জয়েন হওয়া যাচ্ছে ম্যাম ক্লাসরুমে। জয়েন হয়েছো? আচ্ছা, আমি পরে আর দেখিনি। সবাই জয়েন হয়েছো তো? কেউ জি ম্যাম। বাকি থাকলে জয়েন করে নিও, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা শুরুতে বলি, যখন অ্যাসাইনমেন্ট লিখবা প্রথম পেজটা কিরকম হবে, যে অ্যাসাইনমেন্ট, তোমাদের নাম, রোল, ডিপার্টমেন্ট এগুলো থাকবে, আর কার কাছে সাবমিট করছো সেটাও থাকবে, কি বিষয়ের উপর সাবমিট করছো সেটাও থাকবে, ঠিক আছে? সিরিজ নাম্বার, রোল নাম্বার এগুলো উল্লেখ থাকবে প্রথম পেজে। তারপর সেকেন্ড পেজ থেকে শুরু হবে হচ্ছে মানে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন অ্যান্সার সেগুলো। 2 নাম্বার, সবার কাছে খাতা কলম আছে তো? আমি হচ্ছে পয়েন্ট গুলো বলে দিব, তোমরা সেগুলো সার্চ দিয়ে অথবা বই থেকে লিখবা, ঠিক আছে? রাইট এ নোট অন ফিজিক্যাল ম্যাম, প্রপার্টিজ। 1 নাম্বার থেকে বলা শুরু করেন আরেকবার। 1 নম্বরে এটা তো বললাম, এখানে আছে, এখানে তো ধরো যে পয়েন্ট আকারে কিছু বলার নাই। কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাসের তো 3টা নাম জাস্ট দিয়ে দিয়েছি, এটাই, এটুকুই, ঠিক আছে? তো ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস কাকে বলে, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, সেটা সংজ্ঞা প্রথমে দিবা। তারপর বলবা নোবেল গ্যাসের উদাহরণ দিবা, সংজ্ঞার সাথে তো উদাহরণ তো আসবেই, উদাহরণ দিবা। তারপর হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলা পরে লিখে দিবা, ঠিক আছে? তাহলে 1 নম্বর শেষ। 2 নম্বর কি, রাইট এ নোট অন ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের যে ফিজিক্যাল প্রপার্টি, এখানে ফিজিক্যাল প্রপার্টি দেওয়া আছে না? আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টি বললেও হবে। আসলে কোশ্চেনটা হতো প্রপার্টিজ, এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল দুই ধরনের প্রপার্টির কথাই উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখানে ফিজিক্যাল প্রপার্টি শুধু ফিজিক্যাল বলাটা উচিত হয়নি আমার, এটা একটু কারেকশন করে নিও, না হয় আমি গুগল ক্লাসরুমে যখন দিব তখন কারেকশন করে দিব। তো রাইট এ নোট অন প্রপার্টিজ অফ ইনার্ট গ্যাস। আবার বলছি, 2 নম্বর কোশ্চেনটা হবে রাইট এ নোট অন প্রপার্টিজ অফ ইনার্ট গ্যাস।
তো ফিজিক্যাল প্রপার্টি কোনগুলো, যেগুলো হচ্ছে তাদের পদার্থগত বা হচ্ছে জাস্ট ফিজিক্যালি তাকালেই আমরা বুঝতে পারি সেগুলো, যেমন তার তার বর্ণ কিরকম, রং কিরকম, স্বাদ কিরকম বা গন্ধ কিরকম আছে কিনা, তারা গ্যাস না সলিড না লিকুইড, এগুলো। ঠিক আছে। তাহলে কি প্রথমে কি আসবে, যে এই ইনার্ট গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় কোন ফর্মে থাকে বলো তো, কোন স্টেটে থাকে? গ্যাসীয় গ্যাসীয় গ্যাসিয়াস স্টেটে থাকে। 1 নাম্বার গেল, ফিজিক্যাল প্রপার্টির 1 নাম্বার গেল। 2 নাম্বার কি বললাম? স্বাদ, বর্ণ, গন্ধ কিরকম হবে, এদের থাকবে নাকি থাকবে না, বা কিরকম থাকবে? থাকবে না। থাকবে না, ঠিক আছে। ম্যাম এগুলো এখানে পয়েন্ট লিখে কি পয়েন্টের সাথে কিছু ব্যাখ্যাও দিতে হবে, মানে সিম্পল হ্যাঁ হ্যাঁ। লাইনে? তো এই যে প্রথম দুইটা যে ফিজিক্যাল প্রপার্টির কথা বললাম, এগুলোর তো তেমন ব্যাখ্যা নাই, ঠিক আছে, বা ব্যাখ্যা দিলে দিতে পারো, যেহেতু এরা ইনার্ট গ্যাস বা এরকম কিছু, একটা খুব জোর 2 লাইন খুব জোর হবে, তাই না? এখানে সমস্যা নাই, একটু পরে আসছি যখন কেমিক্যাল প্রপার্টি গুলো বলবো, তখন একটু 3 বা 4 লাইন ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আহ ও আচ্ছা, এদের 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল ফিজিক্যাল প্রপার্টি। 3 নাম্বার হচ্ছে এদের ঘনত্ব কিরকম, ঠিক আছে, তাদের ডেনসিটিটা কিরকম। লিখছো তো খাতায় তোমরা কি কি পয়েন্ট উল্লেখ করবা? 1 নাম্বার বললাম, 1 নম্বর কি ভাই? 1 নাম্বার বললাম যে হচ্ছে সলিড না লিকুইড না গ্যাস সেটা, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে স্বাদ, বর্ণ, গন্ধ কিরকম, থাকবে কি থাকবে না এটা। 3 নাম্বার হচ্ছে ডেনসিটি কিরকম, জাস্ট ডেনসিটি অফ ইনার্ট গ্যাস, এটা দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে দেখবা বেশ কিছু ইনফরমেশন তোমার চলে আসবে, তার মধ্যে থেকে হয়তো 2-1 লাইন লিখলাম। আচ্ছা, 3টা গেল। 4 নম্বর হচ্ছে যে ম্যাম 2 নাম্বারটা বলেন আরেকবার। বর্ণ, গন্ধ, স্বাদ। ঠিক আছে। 3 নাম্বার কি বললাম বলো? ঘনত্ব ঘনত্ব। ডেনসিটি অফ ইনার্ট গ্যাস। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে মেল্টিং মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। দুইটা কি একসাথে হবে? হ্যাঁ, দুইটা একটা পয়েন্টেই লিখে দিবা, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কিরকম হবে, কেন বলো, তোমরাই বলো। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিরকম হবে? অনেক। কি হবে বলো, শুনতে পেলাম না। কম হবে কম হবে হ্যাঁ, ম্যাম কম হবে, একেবারেই কম হবে ম্যাম। একেবারেই কম হবে। কেন কম হবে সেটা উল্লেখ করতে হবে, কেন কম হবে? কারণ ম্যাম, গ্যাসীয় পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় হচ্ছে অপধাতুর জন্য বেড়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার একেবারে কমে যায় ম্যাম। এখানে হচ্ছে পর্যায় সারণীর বিষয়টা আসবে না, এখানে হবে ভ্যান ডার ওয়ালস যে বন্ড, যে আকর্ষণ বল, সেটার কথা আসবে, ঠিক আছে। এখানে বলতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ ছাড়া অন্য কোনো আকর্ষণ নেই, এবং এই আকর্ষণও ইনার্ট গ্যাসের ক্ষেত্রে খুবই সামান্য, খুবই নগণ্য বা দুর্বল, ঠিক আছে। এবং আরেকটু কথা বলতে হবে যে প্রথমে তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে হচ্ছে ধীরে ধীরে পারমাণবিক সংখ্যা তো বাড়ছে, তাই না? যখন সেই সংখ্যাগুলো হচ্ছে মানে বড় আকৃতির যে ইয়াগুলো আছে, কি বলে, নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে বলতো? ধীরে ধীরে কি হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়বে একটু করে বাড়বে। কারণ বাড়বে যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা, সেটা নিউক্লিয়াসের সাথে খুব কম আকর্ষিত থাকে, সেজন্য। তাহলে এই 3টা কথা উল্লেখ করতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক খুবই কম, কারণ এদের মধ্যে বন্ধন শক্তি খুবই দুর্বল। আর হচ্ছে হিলিয়াম থেকে হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলোর মধ্যে গলনাঙ্ক তো খুবই কম, আর কিন্তু ক্রিপ্টন, জেনন, রেডনের দিকে যত যাওয়া যায় তত হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সামান্য বাড়তে থাকে। এটাই হচ্ছে পারমাণবিক ভর যখন বাড়তে থাকে, তখন একটু স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বাড়তে থাকে। এই গেল 4টা পয়েন্ট গেল, ঠিক কিনা? 4টা হয়েছে। জি ম্যাম আচ্ছা, 5 নম্বর হচ্ছে যে এটা কেমিক্যাল প্রপার্টির মধ্যে আসে, যে হিট অফ ফিউশন পড়েছিলাম না, হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপারাইজেশন। জি ম্যাম
আহ, হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হবে? হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপারাইজেশন। কথাটা কেটে গেল তো, শুনতে পাইনি, বলো তো কিরকম হবে? ম্যাম এখানে তো হচ্ছে ম্যাম অনেক বেশি প্রয়োজন হবে, মানে বেশি ধরনের হিট তৈরি হবে না? না না না, হিট তৈরি হবে না, এখানে হচ্ছে কি পরিমাণ হিট দেওয়া লাগবে। হিট অফ ফিউশন কি বলতো? হিট অফ ফিউশন হচ্ছে সলিড থেকে লিকুইড হওয়ার যে হচ্ছে তাপমাত্রা যেটুকু দরকার বা হিট এনার্জি যেটুকু দরকার সেটা। হিট অফ ভ্যাপারাইজেশন হচ্ছে ভ্যাপারাইজ করতে যে হিটটা দরকার সেটা। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি এটা কম হবে না বেশি হবে? কম হবে, কম হবে। ঠিক আছে, একই 4 নম্বর পয়েন্টে যেটা বললাম গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মতন একই এখানে হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপারাইজেশন এদের কম হবে। কারণ এই পরমাণু গুলোকে এমনিতেই তো একটা থেকে আলাদা থাকে, ঠিক আছে, তো এদেরকে আলাদা করতে খুব বেশি শক্তির দরকার হয় না। ঠিক আছে, তো একটু সার্চ দিবা যে ইনার্ট গ্যাসের হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপারাইজেশন কম কেন, তাহলে এই কথাগুলো চলে আসবে। একটু মনে রাখো আমি যেরকমটা বললাম যে হচ্ছে পরমাণু সমূহকে একে অপরের থেকে পরস্পর থেকে আলাদা করতে বা বিচ্ছিন্ন করতে বেশি শক্তি প্রয়োজন হয় না। এটা গেল। তারপর হচ্ছে স্পেসিফিক হিট, সিভি পড়েছিলাম না আমরা? জি ম্যাম। আগের চ্যাপ্টারে সিভি সিপি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, সিভি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। তো ইনার্ট গ্যাসের ক্ষেত্রে এইটার অনুপাত সিপি ভাগ সিভি বা সিপি বাই সিভি বা স্পেসিফিক হিটের যে অনুপাত সেটা কত হবে? ঠিক আছে, সেটা কত হবে সার্চ দিলেই পেয়ে যাবা। এটা একটা মান। হ্যাঁ, মনে আছে কি তোমার? 1 পয়েন্ট ম্যাম। হ্যাঁ, 1 পয়েন্ট কত জানি 1 পয়েন্ট সামথিং, যাই হোক অসুবিধা নাই, এটা দেখে লিখে নিবা। আচ্ছা, কয়টা হলো? 6টা মনে হয় না? জি ম্যাম। আচ্ছা, আর একটা আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে এদের আচ্ছা আয়নীকরণ শক্তি সম্পর্কে তো পড়েছো তাই না? আয়নীকরণ শক্তি কাকে বলে? জি ম্যাম। আয়নীকরণ শক্তি কাকে বলে একটু মনে করে, যদি মনে থাকে বলো তো। গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি শেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে হ্যাঁ, এক মোল The ইলেকট্রন minimum সরিয়ে amount of energy is required to remove from the most loosely bond of an isolated neutral gaseous atom. ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন বলো যে এই ইনার্ট গ্যাসের ক্ষেত্রে এটার মান কিরকম হবে? আয়নাইজেশন এনার্জির মান কিরকম হবে? অনেক বেশি ম্যাম। অনেক বেশি হবে। কেন High বেশি হবে হবে? ম্যাম। আর হ্যাঁ, শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরাইতে অনেক শক্তি লাগে। অনেক শক্তি লাগে। কারণ কারণ হচ্ছে তাদের যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে সেটা খুব স্টেবল, সেটা খুব সুস্থির। ঠিক আছে, তাহলে কয় নাম্বার পয়েন্ট যেন, যাই হোক আয়নাইজেশন, কথা কেটে আসছে বুঝতে পারছি না, একটু বলছো মনে হয়। আচ্ছা যাই হোক, আমি শুনতে পাইনি, কেউ কিছু একটা বললা কিন্তু আমি শুনতে পাইনি, কথা কেটে এসছে। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো? জি ম্যাম। আচ্ছা, তো আয়নাইজেশন এনার্জির মান ইনার্ট গ্যাসের ক্ষেত্রে কিরকম হবে সেটা যে পয়েন্টটা, সেখানে কি কি উল্লেখ করতে হবে? প্রথমে উল্লেখ করতে হবে ইনার্ট গ্যাসের আয়নাইজেশন এনার্জির মান অনেক বেশি। এর কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এদের ইলেকট্রন বিন্যাসটা খুবই সুস্থির, এই কারণে সর্বশেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে নিতে প্রচুর এনার্জি প্রয়োজন হয়। আর হচ্ছে জেনন বা রেডনের থেকে সময় বা জেনন বা রেডন এগুলোর ক্ষেত্রে, ক্রিপ্টন জেননের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা একটু কিছুটা কম হয়। আচ্ছা, এদেরকে তরলীকরণ কিরকম হবে বলতো? এরা তো গ্যাস তাই না, এদেরকে তরলীকরণ করাটা কিরকম হবে? সহজ হবে কি?
না ম্যাম, অনেক প্রেসার দেওয়া লাগবে। অনেক না ম্যাডাম, অনেক কঠিন হবে। কারণ স্টেবল অবস্থায় থাকে ম্যাডাম। শুনতে পাইনি, আরেকবার বলো। স্টেবল অবস্থা থাকে। হ্যাঁ, স্টেবল অবস্থায় থাকে। এখানে আর একটা ওই কথাটা আসবে, একটা বলেছিলাম না যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ড। এমনিতেই তো ম্যাডাম ক্রান্তি টেম্পারেচারের মানটা বেশি। হ্যাঁ সেটা আছে, আমি এখন বলছি আরো মানে স্পেসিফিক ভাবে যেটা বলা যায়। ঠিক আছে, সেই ক্রান্তিতে টেম্পারেচার যেটা বলছো ওইটাও বা কেন হয় সেটার প্রশ্ন উত্তর এটা হবে যে তাদের ভ্যান ডার ওয়ালস বন্ড তো এমনিতেই দুর্বল, তাদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস বন্ডটা কাজ করে সেটা আরো দুর্বল। ঠিক আছে, সে কারণে এদেরকে তরলীভূত করা খুবই জটিল। আর হচ্ছে হিলিয়াম থেকে রেডনের দিকে যত যাওয়া যায় তত তরলীকরণ কি হয়, ক্রমাগত সম্ভব হতে থাকে। ঠিক আছে, ম্যাম শুনতে পাইনি, আরেকবার ম্যাম। হিলিয়াম থেকে যত রেডনের দিকে যাওয়া যায়, মানে পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়তে থাকে বা অ্যাটমিক নাম্বার যত বাড়তে থাকে তত তরলীকরণটা সহজ হতে থাকে। আচ্ছা, নামটা কি বললেন ম্যাডাম? হ্যাঁ কি বললাম, পয়েন্টের নামটা কি জানি বললেন ইংলিশ? কিসের নাম? যে তরলীকরণ প্রক্রিয়া প্রসেসটা। ও আচ্ছা আচ্ছা, লিকুইফ্যাকশন বা এরকম কিছু, লিকুইফাই। ঠিক আছে, ওটা দেখে নিও তাহলেই হবে। লিকুইফ্যাকশন বলতে পারো। আচ্ছা, কয়টা পয়েন্ট হলো মোট? 9টা হওয়ার কথা সম্ভবত, দেখো তো, নাকি 8টা হওয়ার কথা? আটটা হয়েছে। 8টা 8টা ম্যাডাম তাহলে দেখি তরলীকরণ কিভাবে করা হবে এটা লিখবো। না, তরলীকরণ বা কোনো মানে টপিক নাম দেওয়ার দরকার নাই, জাস্ট লিখে দিবা যে ইনার গ্যাসের ক্ষেত্রে এদেরকে গ্যাসিয়াস অবস্থা থেকে লিকুইড অবস্থায় রূপান্তরিত করার যে প্রক্রিয়াটা সেটা খুবই কঠিন বা খুবই জটিল, কারণ এদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস বন্ডটা কাজ করে সেটা খুবই দুর্বল। ঠিক আছে, তবে হিলিয়াম থেকে যত রেডনের দিকে যাওয়া যায়, যেহেতু পারমাণবিক আকার বাড়তে থাকে সেহেতু তাদের মধ্যে এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা ধীরে ধীরে বাড়তে থাকে। এ কারণে হিলিয়াম থেকে রেডনে যত যাওয়া যায় তত পর্যায়ক্রমে হচ্ছে তরলীকরণ কিছুটা সহজ হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আর দুইটা নিজেদের মতো করে একটু লিখে নিও। ঠিক আছে, যেমন একটা একটু বলি যে এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের ইলেকট্রন বিন্যাসে একটা করে নতুন কক্ষপথ যুক্ত হবে এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়বে। এটা একদম শুরুর দিকে যে 3 নাম্বার পয়েন্ট বা 4 4 নম্বর বা 5 নম্বর পয়েন্টে এই কথাটা লিখে নিতে পারো, কারণ যেহেতু পরে বারবার এই কথাটা আসছে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে, সেহেতু শুরুর দিকে 4 নম্বর পয়েন্টে এই কথাটা লিখে নিতে পারো যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিষ্ক্রিয় গ্যাস সমূহের লাস্ট কক্ষপথে একটা করে নতুন হচ্ছে শেল যুক্ত হয়, সেহেতু এদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকে। মোট 10টা করে দিও, ঠিক আছে? তোমরা আর একটু সার্চ দিয়ে মোট 10টা করে দিও, তাহলে বোঝা গেল। রাইট এ নোট অন প্রপার্টিজ অফ ইনার গ্যাস। ইনার গ্যাসে ম্যাম ইলেকট্রন আসক্তি তো কম। বুঝিনি। ইলেকট্রন আসক্তি কম না? হ্যাঁ, ইলেকট্রন আসক্তি কম। কেন জিজ্ঞেস করলাম ঠিক বুঝলাম না, প্রশ্নটা হয়তো বুঝতে পারিনি তোমার, বলো তো। ফিজিক্যাল প্রপার্টিজ লেখা যাবে না? ও আচ্ছা, এই প্রপার্টি লিখবা, হ্যাঁ 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 ঠিক আছে লিখবা, তাহলে তো 10টা হয়ে গেল, তাই না? আচ্ছা, 2 নাম্বার শেষ হলো। রাইট এ নোট অন প্রপার্টিজ অফ ইনার গ্যাস। আচ্ছা,
2 নম্বর শেষ, তারপর 3 নম্বর ডিসকাস দ্য কজেস অফ কেমিক্যাল ইনার্টনেস অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের যে কেমিক্যালি ইনার্ট বা কেমিক্যাল বন্ড গঠন করতে চায় না সহজে কেন, সেটার ব্যাখ্যা। সেটার অনেকগুলো বেশ কিছু কারণ আছে সেটা। তো প্রথমে শুরু করবো এভাবে যে রাসায়নিক বন্ধন সাধারণত ঘটে থাকে দুই ভাবে। কেমিক্যাল বন্ড অনেক ধরনের আছে, 4 ধরনের মেইনলি আমরা জানি, কিন্তু যত কম্পাউন্ড আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কম্পাউন্ড গঠন করে আয়নিক কম্পাউন্ড আর হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই দুটা বন্ড হচ্ছে নেচারে বলো বা যেখানে বলো সারাউন্ডিং এ বলো, এটা হচ্ছে সবচাইতে বেশি আছে, বেশি পরিমাণে আছে। তো প্রথমে ব্যাখ্যা করবা যে এই ইনার্ট গ্যাসগুলো আয়নিক বন্ড এবং হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড গঠন করে না কেন সেটা। প্রথমে আসি হচ্ছে আয়নিক বন্ড গঠন করে না কেন সেটাতে। ঠিক আছে, তো ডিসকাস দ্য কজেস অফ কেমিক্যাল ইনার্টনেস অফ ইনার্ট গ্যাস। প্রথমে আসছে আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ড ফর্ম করে না কেন সেটাতে। আয়নিক কম্পাউন্ড ফর্ম করতে বা আয়নিক বন্ড ফর্ম করতে আমাদের দরকার ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাই দরকার না? তাহলে এই যে 1 নাম্বার যে পয়েন্ট যে হচ্ছে আয়নিক কম্পাউন্ড কেন গঠন করে না, তাকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। যে অ্যানায়ন কেন ফর্ম করতে পারে না, ক্যাটায়ন কেন ফর্ম করতে পারে না। ঠিক আছে, তাহলে 3কে প্রথমে 2 ভাগে ভাগ করলাম। 1 নাম্বার হচ্ছে আয়নিক কম্পাউন্ড কেন গঠন করে না, 2 নাম্বার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কেন গঠন করে না। আয়নিক বন্ড কেন গঠন করে না সেটাকে আবার 2 ভাগে ভাগ করলাম। অ্যানায়ন কেন সৃষ্টি করে না, ক্যাটায়ন কেন সৃষ্টি করে না। ঠিক আছে, অ্যানায়ন কেন সৃষ্টি করতে পারে না বলো? এই যে ফিজিক্যাল এখানে প্রপার্টি যখন বলেছিলাম তখন একটা কথা এসেছিল, আয়নাইজেশন এনার্জির মান অনেক বেশি। ঠিক আছে, তাহলে অ্যানায়ন কেন ফর্ম করতে পারে না সেইটার ব্যাখ্যা গেল। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, ক্যাটায়ন কেন সৃষ্টি করতে পারে না? একইভাবে যে হচ্ছে লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরাতে প্রচুর এনার্জির দরকার হয়। একইভাবে গেল 2টা পয়েন্ট, অ্যানায়ন কেন সৃষ্টি করতে পারে না, ক্যাটায়ন কেন সৃষ্টি করতে পারে না সেটা। আচ্ছা ম্যাম আরেকবার বলেন। আচ্ছা, ডিসকাস দ্য কজেস অফ কেমিক্যাল ইনার্টনেস অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কেন কেমিক্যালি হচ্ছে বন্ড ফর্ম করতে পারে না সেগুলোর কারণ ব্যাখ্যা করতে হবে। এটাকে হচ্ছে আমরা 2 ভাগে প্রথমে ভাগ করব। প্রথমে হচ্ছে আয়নিক বন্ড কেন গঠন করে না, দ্বিতীয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কেন গঠন করে না। আয়নিক বন্ড কেন গঠন করে না সেটাকে আবার 2 ভাগে ভাগ করেছি, যে ইনার্ট গ্যাসগুলো অ্যানায়ন কেন সৃষ্টি করে না, ক্যাটায়ন কেন সৃষ্টি করে না। ঠিক আছে, আচ্ছা লিখো 3 নাম্বার লিখলা তো, 3 নাম্বারকে 2 ভাগে ভাগ করো, 1 আর 2 দাও। 1 নাম্বার পয়েন্টে লিখো আয়নিক বন্ড গঠন করে না কেন, বা এভাবে লিখো যে ইনার্ট গ্যাসেস ক্যান নট ফর্ম আয়নিক কম্পাউন্ড। সেটাকে 1 নাম্বারকে এ আর বি তে ভাগ করবা। এ নাম্বারে হচ্ছে অ্যানায়ন কেন সৃষ্টি করতে পারে না, বা অথবা এরকম লিখতে পারো ফরমেশন অফ অ্যানায়ন। তারপর ব্যাখ্যাতে লিখবা অ্যানায়ন কেন সৃষ্টি করতে পারে না। নাম্বার বি, একের বি তে হচ্ছে ফরমেশন অফ ক্যাটায়ন। ক্যাটায়ন কেন সৃষ্টি করতে পারে না সেটা। লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়, যেহেতু তাদের ইলেকট্রনিক কনফিগারেশন অত্যন্ত সুস্থির বা স্টেবল। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত কথা? হ্যালো, জি জি ম্যাম। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে যে সমযোজী বন্ধন বা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড গঠন করে না কেন সেটা। লাস্ট কক্ষপথ থেকে ক্যাটায়ন সৃষ্টি করার জন্য কি দরকার, লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে হবে, তাহলে তো সে পজিটিভলি চার্জ ধারণ করবে, তাই না? তো শেষ কক্ষপথ থেকে যে একটা ইলেকট্রন সরিয়ে নিবে তার জন্য তো প্রচুর শক্তি দরকার।
কারণ তার ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রনিক কনফিগারেশনটা অত্যন্ত সুস্থির বা স্টেবল। সে কারণে একটা ইলেকট্রন সরিয়ে নিতে তার প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। তবে ওই যে আগের মতো আবার কথা আসছে, যত হচ্ছে জেনন, রেডন বা ক্রিপ্টন এগুলোর দিকে আয়নাইজেশন বা ক্যাটায়ন ফরমেশনটা একটু সহজ হয়ে পড়ে। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড গঠন। ঠিক আছে, ওয়ান নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে আয়নিক বন্ড, নাম্বার 2 আসছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড কেন গঠন করতে পারে না, এটা তো এমনিতেও বোঝা যাচ্ছে যে সুস্থির। প্রথম কথা হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখা যায় এদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত সুস্থির বা স্টেবল। ঠিক আছে, আরো একটা কথা আছে, আমরা হাইব্রিডাইজেশন পড়েছি না? হাইব্রিডাইজেশন তো পড়েছি তাই না? হাইব্রিডাইজেশনের মনে আছে যখন অরবিটাল গুলো হাইব্রিডাইজ করছে তখন কিন্তু একটা প্রথমে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, যাওয়ার পর কি করছে, কিছু লোন পেয়ার ইলেকট্রন তৈরি করছে না, সরি আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করছে না? প্রত্যেকটা জি ম্যাম। প্রত্যেকটা শেলে একটা করে ইলেকট্রন থাকছে, তাই না? কিন্তু তখন তারা হাইব্রিডাইজ করছে এবং হচ্ছে কোভ্যালেন্ট বন্ড গঠন করছে। কিন্তু ইনার্ট গ্যাসে এটা তো হয় না। ঠিক আছে, সবগুলোই হচ্ছে কি অবস্থায় থাকে, পেয়ার্ড অবস্থায় থাকে। যেহেতু হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যায় না, এটাই কারণ হচ্ছে যে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ এরা গঠন করতে পারে না। ঠিক আছে, তিন নাম্বার হয়েছে, বোঝা গেছে? 3 নাম্বারটা আরেকবার একটু বলেন ম্যাম। 3 নাম্বারটা আরেকবার একটু বলবো কি, শেষেরটা বলবো, কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা বলবো? ও আচ্ছা, না ম্যাম, আমি ভাবছি পরেরটা চলে গেছেন এই জন্য। না, পরেরটাতে না, এতক্ষণ 3 নাম্বারটাই বললাম। 3 নাম্বারটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করতে হবে। নাম্বার 1 আয়নিক কম্পাউন্ড কেন গঠন করে না, নাম্বার 2 কোভ্যালেন্ট বন্ড কেন গঠন করে না। 1 নাম্বারের মধ্যে আবার এ আর বি দুইটা ভাগ আছে, অ্যানায়ন কেন সৃষ্টি করে না, ক্যাটায়ন কেন সৃষ্টি করে না। আর কোভ্যালেন্ট বন্ড কেন হচ্ছে এই গঠন করতে পারে না, সেটার কারণ হচ্ছে যে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, সেজন্য। এক কথায় বললাম, কিন্তু তোমরা একটু বিস্তারিত পড়বা, অথবা দেখবা তোমাদের ইন্টারমিডিয়েটের বইতেও যথেষ্ট লেখা আছে, ঠিক আছে, ওখান থেকেও ইনফরমেশন নিতে পারো। Describe different processes of formation of compounds by inert gas. Inert gas কিছু কিছু কম্পাউন্ড কম্পাউন্ড গঠন করতে পারে, সেগুলো কোন প্রসেসে গঠন করতে পারে সেটা ডেসক্রাইব করতে হবে। আচ্ছা, আমরা কি বললাম যে আয়নিক বন্ড গঠন করতে পারে না, কোভ্যালেন্ট যৌগ গঠন করতে পারে না, কিন্তু এরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, তার উদাহরণ হচ্ছে আর্গন। ঠিক আছে, আর্গনের সন্নিবেশ সমযোজী বন্ধন কোনটা, যে এমন একটা ধরো যৌগ অলরেডি আছে, মনে করে নাও বোরন ট্রাইফ্লোরাইড, এরকম এই একটা কম্পাউন্ড আছে। এই যৌগের কি হয় যে একজোড়া ইলেকট্রন কমতি থাকে, অষ্টক পূরণ করার জন্য একজোড়া ইলেকট্রনের কমতি থাকে। তখন সে কি করে, অন্য আর একটা এলিমেন্ট এমন ধরে নাও যার কিনা একজোড়া ইলেকট্রন অতিরিক্ত আছে, সে কি করে ওই ইলেকট্রনটা, ডোনার অ্যাটম যার হচ্ছে একজোড়া ইলেকট্রন অতিরিক্ত আছে, সে হচ্ছে ডোনার অ্যাটম, সেই ডোনার অ্যাটমটা একজোড়া ইলেকট্রন বোরন ট্রাইফ্লোরাইডকে দান করে, কিন্তু আবার এই দুইটা ইলেকট্রন দুইটা মানে একটা কম্পাউন্ড বোরন ট্রাইফ্লোরাইড এবং সেই ডোনার অ্যাটম দুইজনেই শেয়ার করতে থাকে। ঠিক আছে, এর ফলে যে কেমিক্যাল বন্ডটা গঠন হয় সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তো আর্গনের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে প্রশ্নটা কি, ডেসক্রাইব ডিফারেন্ট প্রসেসেস অফ ফরমেশন অফ কম্পাউন্ডস বাই ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড গঠন করে, সেগুলো কিভাবে গঠন করে তার প্রসেস, যে তার ফরমেশন প্রসেসটা বর্ণনা করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট বন্ড বা কোঅর্ডিনেট কম্পাউন্ড। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি বললাম যে কোঅর্ডিনেট বন্ড বা সন্নিবেশ যৌগ বা সন্নিবেশ বন্ধন কাকে বলে সেটা প্রথমে বললাম। কি বললাম মনে করো, বোরন ট্রাইফ্লোরাইড একটা কম্পাউন্ড আছে। বোরন ট্রাইফ্লোরাইডের ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা দেখতে পাবা যে এর অষ্টক পূরণ হতে এই কম্পাউন্ডটার বা বোরন ট্রাইফ্লোরাইডের অষ্টক পূরণ হতে দুইটা ইলেকট্রনের কমতি থাকে, ঘাটতি থাকে। ঠিক আছে, তো সে কি করে, সেই ইলেকট্রন পেয়ার অন্য আরেকটা ডোনার অ্যাটম থেকে গ্রহণ করে সেই ইলেকট্রনটা আবার, ইলেকট্রনটা না তো ইলেকট্রন যুগল বা ইলেকট্রন পেয়ারটা ডোনার অ্যাটম এবং বোরন ট্রাইফ্লোরাইড উভয়েই হচ্ছে শেয়ার করতে থাকে। ঠিক আছে, এর ফলে যে হচ্ছে বন্ডটা গঠন হয় সেটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন অথবা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, তো বোঝা গেল সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ম্যাম আপনি তো হচ্ছে BF3 দিয়ে দিলেন না, আমাদের হ্যাঁ, হচ্ছে বলছে যে ইনার্ট গ্যাস না নিষ্ক্রিয় গ্যাসগুলোর না কথা না বলছে। না না না, আমি নিষ্ক্রিয় গ্যাসের কথায় পরে আসছি। আমি প্রথমে সন্নিবেশ বন্ধনটা সেটা বুঝেছো কিনা সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তো যখন বোঝালাম তখন একটা কথা বললাম না, ডোনার অ্যাটমের কথা বললাম না? জি ম্যাম। আচ্ছা, এই ক্ষেত্রে ডোনার অ্যাটম হচ্ছে ইনার্ট গ্যাস। তার উদাহরণ হচ্ছে আর্গন। আর্গন এই সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, আর্গনের ইলেকট্রন বিন্যাস যখন দেখবা 3 অরবিটাল, 3 নাম্বার হচ্ছে শেল। ঠিক আছে, তাহলে 3s2 3p6। 3p6 কে আবার কিভাবে লেখা যায়, 3px2 3py 3pz2। ঠিক আছে, এই যে এক্স ওয়াই 3px py pz এখানে দুইটা করে আছে না, pz এর যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন বোরন ট্রাইফ্লোরাইডে হচ্ছে দান করে আবার শেয়ার করে সন্নিবেশ যৌগ গঠন করে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট গেল, 4 নম্বরের উত্তরে 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাথরেট যৌগর নাম শুনেছো না? জি ম্যাম। ক্যাথরেট যৌগ। আচ্ছা, আর্গন ক্যাথরেট যৌগ গঠন করে। ক্যাথরেট যৌগটা কি, বাংলাতে আর একটা কি কি বলে আমরা হচ্ছে অবরোধ যৌগ। ম্যাম হ্যাঁ এখানে অবরুদ্ধ যোগ। শুধুমাত্র মানে আর্গন যেগুলো গঠন করে সেইগুলোর কথা বলা হচ্ছে এখানে, না না, সেগুলো পরে আসবে অন্যটার ক্ষেত্রে, অন্য কোনো মানে এটা ক্ষেত্রে। আর্গনের ক্ষেত্রে শুধু বলছেন ম্যাম এখন? হ্যাঁ, না কিন্তু তাই বলে এরকম না যে আর্গনের আলাদা আলাদা করে বর্ণনা করছি বা এগুলো আলাদা আলাদা করে বর্ণনা করছি। আর্গন শুরুতে আছে সেজন্য তাই। ঠিক আছে, জি ম্যাম। ম্যাডাম একটা জালিকা ছিল না, ওই যে কুইনন হ্যাঁ জালিকা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে কি বলে, ওটাকে হচ্ছে ল্যাটিস বলে। ঠিক আছে, ল্যাটিস জালির ফাঁকে বা কেলাস জালির ফাঁকা ফাঁকা স্থানে আর্গন যেহেতু ছোট ব্যাসার্ধ বিশিষ্ট একটা মৌল, সে হচ্ছে ওই জায়গাটা গঠন করে এবং এইভাবে একটা যৌগ গঠন করে, সেটার নাম হচ্ছে ক্যাথরেট যৌগ বা অবরোধ যৌগ। তাহলে ফরমেশন প্রসেস দুইটা হলো। আচ্ছা, দুইটা প্রথম পয়েন্ট কি ছিল যে কোঅর্ডিনেট বন্ড গঠন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাথরেট যৌগ, 3 নম্বর লিখো হচ্ছে ইফেক্ট অফ ডাইপোল অথবা ফরমেশন অফ কম্পাউন্ড বাই দ্য ইফেক্ট অফ ডাইপোল। আরেকবার ম্যাম। ফরমেশন অফ কম্পাউন্ড বাই দ্য ইফেক্ট অফ ডাইপোল। এটাই কি ম্যাম ক্যাথরেট যৌগের কথা না 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 বলছেন? না না না, এটা 3 নম্বর পয়েন্ট। ক্যাথরেট যৌগতে বললাম যে হচ্ছে যে একটা ধর মনে করো কুইনল আছে। ঠিক আছে, কুইনল কুইনলের একটা হচ্ছে কি বলবো, একটা পোর্শন আর একটা পোর্শনের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তো হাইড্রোজেন বন্ড দ্বারা যখন যুক্ত থাকে তখন এদের যে স্ট্রাকচারটা দেখলে খেয়াল করতে পারবা যে এদের মধ্যে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউল বা 3-4টা মলিকিউলের মধ্যে একটু ফাঁকা স্থান থাকে। ওই ফাঁকা স্থানে তখন আর্গন ঢুকে যেয়ে একটা কম্পাউন্ড গঠন করে।
সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্যাথ্রেট যৌগ। এটা হচ্ছে আমি 2 নম্বর পয়েন্টে বললাম। এখন 3 নম্বর পয়েন্ট আসছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইপোলের ইফেক্টের কারণে যে কম্পাউন্ড ফর্ম করে সেটা। তো এখানে জাস্ট 2টা লাইনেই কথাটা শেষ হয়ে যাবে। উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় ইনার্ট গ্যাসগুলো হচ্ছে শক্তিশালী ডাইপোলের প্রভাবে হচ্ছে পোলারাইজড হয়ে পড়ে, পোলারিত হয়ে পড়ে এবং হচ্ছে কিছু যৌগ উৎপন্ন করে। ঠিক আছে? আচ্ছা, তোমরা ডাইপোল পড়েছিলা তখন, ইন্ডাকটিভ ডাইপোল পড়েছিলা না? মনে আছে কি? কেমিক্যাল কম্পাউন্ড যখন পড়েছিলাম তখন আমরা ম্যাডাম ইনডিউসড ডাইপোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনডিউসড ডাইপোল বা ইন্ডাকটিভ ডাইপোল এরকম কিছু একটা ছিল, যে জি ম্যাম। একটা ডাইপোলের প্রভাবে অন্য একটা যেটা কিনা ডাইপোল আগে থেকে ছিল না সেটা ডাইপোলে পরিণত হয়, ক্ষণস্থায়ীভাবে পরিণত হয়। ঠিক আছে? তো এই কম্পাউন্ডটাও গঠন করে আর্গন ওয়াটারের সাথে শক্তিশালী ডাইপোলের উপস্থিতিতে এবং উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় ইনার্ট গ্যাসগুলো পোলারাইজড হয়ে পড়ে এবং কিছু যৌগ গঠন করে। উদাহরণ দিয়ে দিবা, আর্গন হচ্ছে ওয়াটারের সাথে ক্রিপ্টন, জেনন এই 3টা কম্পাউন্ড গঠন করে। কয়টা পয়েন্ট হলো? 3টা। 3টা। আচ্ছা, এখন 4 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সাইটেড স্টেটে কম্পাউন্ড ফরমেশন অথবা কম্পাউন্ড ফরমেশন এট এক্সাইটেড স্টেট। ম্যাডাম আরেকবার একটু বলেন। এক্সাইটেড কম্পাউন্ড ফরমেশন এট এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থায় কম্পাউন্ড ফরমেশন। ম্যাডাম এটা কি অষ্টক প্রসারণেরটা? না না না, এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায়। ঠিক আছে? উত্তেজিত অবস্থায় ম্যাম ওই যে এনার্জি রিলিজ করে ওই বিষয়গুলো আসবে নাকি এখানে? না, এনার্জি রিলিজ করার বিষয় আসবে না, এনার্জি দেওয়া হবে। ঠিক আছে? অনেক হাই টেম্পারেচারে অথবা কারেন্ট প্রবাহিত করার মাধ্যমে দেখা যায় যে হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস কি 1s2, তাই তো? তো হাই টেম্পারেচারে বা কারেন্ট দিয়ে যদি হচ্ছে কারেন্ট প্রবাহিত করা হয়, এভাবে যদি হায়ার এনার্জি দেওয়া হয় তাহলে দেখা যায় যে হিলিয়ামের 1s2 টা কনভার্ট হয় 1s1 2s1 বা হিলিয়াম এক্সাইটেড স্টেটে চলে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে সে কিছু যৌগ গঠন করতে পারে। যৌগ গঠন করে হচ্ছে হায়ার যে অ্যাটম গুলো আছে যেমন মার্কারি, টাংস্টেন, বিসমাথ, প্যালাডিয়াম, এগুলোর সাথে হিলিয়াম তখন এক্সাইটেড স্টেটে যৌগ গঠন করে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু রাসায়নিক সাম আদার কেমিক্যাল কম্পাউন্ডস। এই যে ফিজিক্যাল প্রপার্টি যখন পড়েছিলাম তার শেষের দিকে একবার বলা হয়েছিল না যে জেনন, ক্রিপ্টন, জেনন, রেডন, ক্রিপ্টন এবং জেননের দিকে যত যাওয়া যায় তত এদের হচ্ছে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন আছে সেটা নিউক্লিয়াসের সাথে কম আকৃষ্ট থাকে। ঠিক আছে? তখন এদেরকে কি করা যায়?
এদের হচ্ছে লাস্ট কক্ষপথে যে দুইটা ইলেকট্রন আছে, পি অরবিটালে যে 6টা ইলেকট্রনের জায়গায় যে px2 py2 pz2, এটা আহ, এখান থেকে pz1 থাকলো এবং তারপর ডি অরবিটালে আরেকটা চলে যায়। বোঝা যাচ্ছে কি কথাটা? এটা ছবি আঁকিয়ে দেখাতে পারলে ভালো হতো বোর্ডে। আচ্ছা, যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। প্রথমে আসি, সাম আদার কেমিক্যাল কম্পাউন্ডস। এখানে দেখাবো হচ্ছে জেনন এবং ক্রিপ্টনের কিছু যৌগ। ঠিক আছে, এটা জেনন এবং ক্রিপ্টন সাধারণত হচ্ছে ফ্লোরিনের সাথে ফ্লোরিনের সাথে বন্ড গঠনের মাধ্যমে কম্পাউন্ড গঠন করবে। ঠিক আছে, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে সেটা দেখাতে হবে। প্রথমে জেননের লাস্টে তো আমরা জানি জেনন সম্ভবত কত নাম্বার শেলে আছে দেখে নিতে হবে। তো যাই হোক, সবার তো লাস্টে কক্ষপথে একই রকম, তাই না? এটা আছে হচ্ছে 5 নম্বর শেলে। ঠিক আছে, মেইন কক্ষপথ হচ্ছে 5 নম্বর। তাহলে জেননের লাস্ট কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? 5s2 5p6। ঠিক আছে, তো এই যে 5p6 আর আর হচ্ছে 5d অরবিটালে কি আছে? কোনো ইলেকট্রন নাই। জেনন বা ক্রিপ্টনের ক্ষেত্রে কি হয়? 5pz এ থাকা দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনকে ডি অরবিটালে প্রেরণ করা সম্ভব হয়। ঠিক আছে, এর মাধ্যমে তাহলে কি হলো? অযুগ্ম ইলেকট্রন গঠন হলো বা আনপেয়ার্ড ইলেকট্রন গঠন হলো। এই আনপেয়ার্ড ইলেকট্রন পরবর্তীতে হচ্ছে ফ্লোরিনের সাথে বন্ড গঠন করবে। ম্যাম এটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে? জমা দেওয়ার আজকে 2 সপ্তাহ সময় দিব। আজকে একটু 6 বেশি তারিখ। দিন ম্যাম, কারণ এখন ম্যাম এই সপ্তাহে ম্যাম আমাদের প্রেসার প্রচুর। 20 তারিখ হয়, তাহলে 21 তারিখে দিও। 2 সপ্তাহ দিছে তো টাইম। ঠিক আছে, 21 তারিখে দিও নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো প্রথমে ব্যাখ্যা করলাই যে কিভাবে ফ্লোরিনের সাথে হচ্ছে জেনন রিয়াকশন করে। তারপর জাস্ট কি কি কম্পাউন্ড গঠন করে সেগুলোর উদাহরণ দিয়ে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে রাইট এ নোট অন ইউজেস অফ ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কয়টা আছে বলো তো? ইনার্ট গ্যাস কয়টা আছে বলো? 6টা। হ্যাঁ, 6টা ইনার্ট গ্যাসের আলাদা আলাদা করে ইউজ লিখবা, ইউজ বা অ্যাপ্লিকেশন লিখে নিবা। ইন্টারনেটে সার্চ দিলেই পাবা, একটা একটা করে সার্চ দিবা তাহলেই পেয়ে যাবা। বুঝতে পারিনি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত ইনফরমেশন দিবা তত ভালো। নতুন কোনটা অ্যাড হইল রে? অর্গানেসন না এরকম একটা নাম। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টে বোঝা গেছে। ম্যাডাম কয় পৃষ্ঠার মধ্যে লেখা লাগবে যদি হাতে লিখি? কয় পৃষ্ঠা না, এটা হচ্ছে ডিপেন্ড করবে। দেখো লিখে দিয়েছি 2000 ওয়ার্ড। ঠিক আছে, 2000 ম্যাডাম ওয়ার্ডে। প্রত্যেকটা প্রশ্নই কি 2000 না ওয়ার্ড না না নাকি সব না, মিলে? টোটাল টোটাল টোটাল। ঠিক আছে, 2000 ওয়ার্ড গুনবো কিভাবে ম্যাম যে 2000 হলো? ধরো তুমি লিখলা, ঠিক আছে, প্রথমে একটা পেজ লিখলা, লিখে কি করতে হবে? যেমন এখানে এটা হচ্ছে একেভাবে 1 2 3 এভাবে কেউ গুনে না। এখানে প্রথমে দেখো 1 2 3 4 5 6 7, এই লাইনে আছে কয়টা বললাম? 7টা। এইভাবে এখন গুনবো 1 2 3 4 5 6 7, 7 7টা 49টা। তাহলে এভারেজ আমার এখানে থাকার কথা 49টা। 49টা থেকে 5টা কম বেশিও হতে পারে। ঠিক আছে, এইভাবে সাধারণত গুনে, জাস্ট একটা অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, বুঝতে ম্যাডাম পারছো? সাবমিট কি গুগল ক্লাসরুমে করব? হ্যাঁ, গুগল ক্লাসরুমে করবা। আচ্ছা, তাহলে 21 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে সাবমিট করে দিবা। আমি হচ্ছে একটু পরে এটা ক্রিয়েট করে দিব, টাইম এবং ডেট দিয়ে দিব। ঠিক আছে, এটা বুঝে গেছে? স্টপ করে দিচ্ছি শেয়ার।
এখানে অল্প একটুই বাকি ছিল, তারপর মনে হয় আজকে শেষ করতে পারবো না কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা। আচ্ছা, আবার আসি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। কি প্রশ্ন বলেছে? গতদিন এ পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা, এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে। আয়োডিন হচ্ছে মলিকিউল থেকে অ্যাটম ফর্ম করছে, ঠিক আছে? আয়োডিন মলিকিউল থেকে অ্যাটম ফর্ম করছে, এটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছেছে। এখানে এই ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্ট দেওয়া আছে। আচ্ছা, আর বলা হয়েছে যে 1 মোল আয়োডিন ইনজেক্ট করা হয়েছে 2 লিটার রিঅ্যাকশন চেম্বারে, ঠিক আছে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 1 মোল ভাগ 2 লিটার, তাহলে কত হবে? মোল পার লিটার 0.5 মোল পার লিটার। What will be the concentration of iodine and iodine molecule and atom when the equilibrium attained? ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর হচ্ছে এই যে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের হচ্ছে কনসেন্ট্রেশন কত হবে সেটা বের করতে হবে। কি দেওয়া আছে? কনস্ট্যান্ট দেওয়া আছে, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমরা বের করতে পারবো এখান থেকে, যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? 1 মোল ভাগ 2 লিটার সমান সমান 0.5 মোল পার লিটার। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর মনে করি এক্স পরিমাণ হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত? 0.5 মাইনাস এক্স, আর হচ্ছে আয়োডিন অ্যাটমে পরিণত হচ্ছে 2x মোল। তাহলে আয়োডিনের ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মাইনাস এক্স। ম্যাম কোশ্চেনটা একটু ভালো করে বুঝালে ভালো হইতো ম্যাম। আচ্ছা দেখো, কোশ্চেনে যে ইংরেজি তো। রিঅ্যাকশনটা, আচ্ছা ঠিক আছে, কোশ্চেনের রিঅ্যাকশন যেটা দেওয়া আছে সেই রিঅ্যাকশনটা কি? আয়োডিন একটা মলিকিউল, তাই না? রিঅ্যাকটেন্টটা হচ্ছে একটা মলিকিউল আয়োডিন, এটা অ্যাটমে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? আর তার মানে আয়োডিনের যে মলিকিউল গুলা সেগুলো আয়োডিন অ্যাটমে কনভার্ট হচ্ছে এই রিঅ্যাকশন, এবং এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম স্টেটে যখন পৌঁছে গেছে। আচ্ছা ইয়া করো তো, মিউট করো তো, মিউট করো তো। আচ্ছা শব্দ আসছে। আপনি মিউট করেন। মিউট কর। আচ্ছা আবার বলছি, শুনতে পাচ্ছ তো আমার কথা? আচ্ছা, রিঅ্যাকশনটা হচ্ছে যে আয়োডিন মলিকিউল থেকে আয়োডিন অ্যাটমে পরিণত হচ্ছে। যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তখন সেইটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে 3.76 ইন্টু 10⁻⁻5। আয়োডিন মলিকুলের ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোল, কারণ বলা এখানে কোশ্চেনে দেওয়া আছে 1 মোল আয়োডিন ইনজেক্ট করা হয়েছে 2 লিটার গ্লাস বক্সের মধ্যে, বা রিঅ্যাকশন চেম্বার হচ্ছে 2 লিটার। 2 লিটার রিঅ্যাকশন চেম্বারের মধ্যে যখন আমরা 1 মোল দিলাম, তাহলে কি তার কনসেন্ট্রেশন কত হবে? মোল ভাগ ভলিউম, মোল হচ্ছে 1 আর ভলিউম হচ্ছে 2, তাহলে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত হবে আয়োডিন মলিকুলের? বলো। মোল ভাগ ভলিউম। হ্যাঁ, মোল ভাগ উত্তর কত হবে বলো? এই যে বলে দিলাম, হাফ বা 0.5 মোল পার লিটার। এ পর্যন্ত বুঝলাম। এখন প্রশ্ন কি বলেছে? হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ আয়োডিন, মানে আয়োডিন মলিকুল বা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে কত হবে, এবং যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে কত হবে সেটা বের করতে হবে। বোঝা গেছে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে, কনস্ট্যান্টের মান দেওয়া আছে, আর হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, রিঅ্যাকটেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে। এখন বলেছে ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার পর হচ্ছে রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্ট গুলোর বা প্রোডাক্টের হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন কত হবে সেটা বের করো। তো এখানে প্রথমে যে রিঅ্যাকটেন্ট আছে তার হচ্ছে কনসেন্ট্রেশন বের করে নিয়েছে, আয়োডিন মলিকুলের কনসেন্ট্রেশন বের করে নিয়েছে 1 মোল বাই 2 লিটার ইকুয়াল টু 0.5 মোল পার লিটার। এখন রিঅ্যাকশনটা লিখলাম, লিখার পর এখানে
ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে গেছে তখন রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন কত হবে? ইনিশিয়াল ছিল 0.5 আর এক্স হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে 0.5 মাইনাস এক্স পরিণত করছে 2x। এখানে কনসেন্ট্রেশনটা কিভাবে বানাইলো 1 মোল বাই 2 লিটার দিয়ে? এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে 1 মোল আয়োডিন ইনজেক্ট করা হয়েছে, ঠিক আছে, 1 মোল আয়োডিন ইনজেক্ট করা হয়েছে কার মধ্যে? 2 লিটার গ্লাস বক্সের মধ্যে। জি এবং গ্যাসের তো ধর্ম জানোই, যে পাত্র থাকে তার পুরোটা জুড়েই থাকে, তাহলে ভলিউমটা তোমার 2 লিটার ধরতে হবে। মোল ভাগ লিটার, মোল ভাগ হচ্ছে ভলিউম সমান সমান কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছো এই লাইনটা? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে কনসেন্ট্রেশন কত হবে? 0.5 মাইনাস এক্স, এক্স হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেছে, এক্স পরিমাণ ডিসোসিয়েট হয়ে গেছে, যেহেতু 2 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে তাহলে 2x উৎপন্ন হচ্ছে। তাহলে যখন ইকুইলিব্রিয়াম স্টেটে আমরা এই রিঅ্যাকশনটা পৌঁছে গেছে তখন রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মাইনাস এক্স, প্রোডাক্টের কনসেন্ট্রেশন হচ্ছে 2x, আর কে এর মান দেওয়াই আছে কোশ্চেনে। এখান থেকে আমরা হচ্ছে এক্স এর মান পাবো। কে 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 সমান সমান আমরা জানি হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন টার্মের গুণফল ডিভাইডেড বাই রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন টার্মের গুণফল সমান সমান, এটা হবে উপরে কি বসবে যেগুলো দেওয়াই আছে 2x হোল স্কয়ার ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। তো এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান যখন আমরা বের করতে পারলাম তখন এই যে আয়োডিন মলিকিউলের ফাইনাল কনসেন্ট্রেশন, আয়োডিন অ্যাটমের ফাইনাল কনসেন্ট্রেশন বের করতে পারবো। দেখো বুঝতে পেরেছো? নিজে নিজে একটু দেখো। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? কথা শোনা যাচ্ছে তোমার নাকি? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন এতদিন হচ্ছে কেসি এর মান সাধারণত বের করা হয়েছিল, এখন কেপি হচ্ছে কেপি ডিটারমিনেশনের সময় আমাদের পার্শিয়াল প্রেসারে হচ্ছে নিয়ে ক্যালকুলেশন গুলো করতে হবে। তো কেপি এর সূত্র আমরা জানি যে প্রোডাক্ট গুলোর হচ্ছে পার্শিয়াল প্রেসারের মানের গুণফল ডিভাইডেড বাই রিঅ্যাকটেন্ট গুলো আছে তাদের পার্শিয়াল প্রেসারের গুণফল, এটা হচ্ছে কেপি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন হচ্ছে পার্শিয়াল প্রেসারকে কাউন্ট করব তখন। এই ম্যাথটা খুব সিম্পল, জাস্ট সবগুলোর পার্শিয়াল প্রেসার দেওয়া আছে, সূত্রে বসিয়ে আমরা কেপি এর মান বের করে ফেলতে পারবো। কোশ্চেনটা পড়ে দেখি। রিঅ্যাকশন দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন মনোক্সাইডের পার্শিয়াল প্রেসার 5 × 10⁻² অ্যাটমসফিয়ার, ক্লোরিনের 3 × 10⁻1 অ্যাটমসফিয়ার। তাহলে সূত্রে বসালে আমরা কেপি এর মান পেয়ে যাব। এটা খুব সহজ আছে, এটাও সিম্পল, আগেরটা থেকে একটু হার্ড আছে, খুব বেশি হার্ড না। এখন দেখি প্রশ্নে কি বলেছে। এত টেম্পারেচারটা চিন্তার বিষয় না। টোটাল প্রেসার অফ 1 atmosphere a total pressure of 1 atmosphere dinitrogen tetroxide N2FO4 is 50% dissociated into nitrogen dioxide. তো এই রিঅ্যাকশনে ক্ষেত্রে এখানে বলা আছে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড হচ্ছে 50% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কথাটার অর্থ বোঝা গেছে? 50% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এই রিঅ্যাকশনের জন্য কেপি এর মান বের করো। ডিসোসিয়েট অর্থটা কি ম্যাম? ডিসোসিয়েট অর্থ এটা হচ্ছে ভেঙে প্রোডাক্ট উৎপন্ন করেছে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা তাহলে এখানে কি করব, প্রথমে দেখি
ওয়ান মাইনাস পার্সেন্ট যেহেতু সেহেতু 1 ধরে নিতে হবে। টোটালটাকে ধরে নিয়েছে 1, ঠিক আছে। প্রথমে ছিল 1 আর নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল 0। ইকুইলিব্রিয়াম স্টেটে 1 থেকে x পরিমাণ হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 1 মাইনাস x, আর এদিকে ম্যাম এবার কি প্রোডাক্টে আমরা হলো, হচ্ছে প্রেসারটা বের করব না? না প্রেসার বের করব না, কেপি কেপি এর মান বের করব। না ওই যে আমরা এই 1 ধরে নিচ্ছি, এটা কি ম্যাম? এটা হচ্ছে টোটালটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে তার আগে এটা কি ম্যাম আমাদেরকে ওই একটু যে পড়ে নিতে আগের বার হবে। তো ম্যাম কনসেন্ট্রেশন ধরে নিছিলাম, এবার তো হচ্ছে প্রেসার ধরে নিব না? আচ্ছা এদিকে দেখি, পড়ো তাহলে বুঝতে পারবো। লেট আস হ্যাভ 1 mole of N2O4 to start with, of which x mole dissociates at equilibrium, then the moles, আচ্ছা 1 মোল ধরে নিয়েছে, ঠিক আছে। প্রেসারটা পরে কাউন্ট করছে, প্রেসারের কথাটা পরে কাউন্ট করছে, ঠিক আছে, জি প্রেসারের ম্যাম। বিষয়টা পরে কাউন্ট করছে। তো প্রথমে শুরুতে ধরে নেই 1 মোল হচ্ছে রিয়াকশন করছে, আর প্রথম ইনিশিয়াল স্টেটে যদি 1 মোল থাকে এটা হবে 0 মোল। তারপর ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর x পরিমাণ ডিসোসিয়েট করে গেলে বাকি থাকলো N2O4 এর বাকি থাকলো 1 মাইনাস x, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড পরিণত হলো টুয়াইস x। আচ্ছা x এর মান এখানে দেওয়া আছে, 50% ডিসোসিয়েট হয়ে গেছে, ঠিক কি না? তাহলে N2O4 এর মান কি হবে? 1 মাইনাস 50%, 1 মাইনাস 0.5 সমান সমান 0.5। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও মান পাওয়া যাবে 1 মোল, 2 ইন্টু 0.5 সমান সমান 1 মোল। তাহলে N2O4 NO2 এটাকে বলছি রিঅ্যাক্টেন্ট, এটাকে বলছি প্রোডাক্ট, ঠিক আছে। রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে একটা অনুপাত কাজ করছে, অনুপাতটা কত হবে বলো তো? রিঅ্যাক্টেন্ট ইস টু প্রোডাক্ট, এটার অনুপাতটা কত হবে? কথা কথা বুঝতে পারছো আমার? ম্যাডাম 1:2, এটাই তো? হ্যাঁ 1:2 হবে। কেন হবে সেটা বোঝা গেছে তো? হ্যাঁ ওটা 1 আর হচ্ছে 0। হ্যাঁ ম্যাম আরেকবার বলেন। দেখো যেহেতু 50% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তাই না, সেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করে বের করতে পারছি যে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 1:2। এখন কিভাবে হলো, আবার এখানে ধাপে ধাপে আসতে হবে। প্রথমে ধরে নিয়েছি 1 মোল রিঅ্যাক্টেন্ট আছে, আর হচ্ছে প্রোডাক্ট ছিল তখন তাহলে 0 ইনিশিয়াল স্টেটে। ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পর কত হলো? 1 মাইনাস x, আর প্রোডাক্ট হলো টুয়াইস x। x এর মান দেওয়া আছে 50%, ঠিক আছে। তাহলে x এর মান এখানে বসিয়ে দিলে আমরা N2O4 এর কত মোল আছে সেটা বের করতে পারবো, রিঅ্যাক্টেন্ট কত মোল থাকছে ইকুইলিব্রিয়ামে সেটা বের করতে পারবো, সেটা হচ্ছে 0.5 মোল। আর প্রোডাক্ট কতখানি? হচ্ছে 1 মোল। x এর মান বসিয়ে দিয়ে পাচ্ছি আমরা রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের যে মান আছে তাদের মধ্যে অনুপাত হচ্ছে 1:2, ঠিক আছে। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা তাহলে যেহেতু এদের মধ্যে অনুপাত 1:2, তাহলে এদের পার্শিয়াল প্রেসার গুলোর অনুপাতও তাই হবে 1:2। হুম, ঠিক আছে, কথা ঠিক আছে। দেখো আমার সাথে সাথে আগাও, না বুঝতে পারলে আবার বলো। হ্যালো, জি ম্যাম। শোনা যাচ্ছে। আচ্ছা কথা বুঝতে পারছো তো? এদের মধ্যে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 1:2 মোলের অনুপাত, তাহলে পার্শিয়াল প্রেসারের অনুপাতও তাই হবে 1:2। না বুঝতে পারলে বলো হ্যাঁ বুঝেছি, তারপর তাহলে আমি তারপর এগুলো বলবো। আচ্ছা তাহলে তাদের টোটাল প্রেসার হবে
3, ঠিক আছে, 2 আর 1 3, টোটাল হচ্ছে প্রেসার হবে 3, এবং যে রিঅ্যাক্টেন্ট আছে সেই রিঅ্যাক্টেন্টের পার্শিয়াল প্রেসার হবে যে 1/3। প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্ট যেহেতু 2 দ্বিগুণ আছে সেহেতু তার পার্শিয়াল প্রেসার হবে 2/3। ঠিক আছে, এই মানটাই এখন ক্যালকুলেশনে বসিয়ে দিলে কেপি এর মান বের করতে পারবো। মোলের সাথে প্রেসারের সম্পর্ক মোলের সাথে কিভাবে হলো? প্রেসারের সম্পর্ক হচ্ছে, দেখো ভলিউম এখানে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে, ভলিউম যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন পি সমানুপাতিক এন হয়ে যাবে। জি ম্যাম, বুঝছি। এটা যদি বুঝতে পারো তাহলে পরে আগাচ্ছি। দেখো এটাতে কোনো প্রশ্ন নাই তো, আর বুঝে যাবে তো এই অঙ্কটা? ম্যাম 1/3 কেমনে? 1/3টা কেন এসছে সেটা বলি। 2 আর 1 3, ঠিক আছে। টোটাল প্রেসার তো হবে, টোটাল প্রেসার কি, একটা ধরো একটা বক্স আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার বলে নিই আমি। একটা বক্স আছে ধরে নাও, বক্সের মধ্যে 2 ধরনের যদি গ্যাস থাকে তাহলে সেই 2 ধরনের গ্যাসের টোটাল প্রেসার কি হবে, তাদের একটা করে, তাদের প্রত্যেকের যে পার্শিয়াল প্রেসার তাদের যোগফল, তাহলে যোগফল হচ্ছে 3, আর পার্শিয়াল প্রেসার যখন বের করবো তখন 1/3 এটা। আচ্ছা, এরপরে আসছি, এটা করে আজকে হয়তো শেষ করতে হবে। আচ্ছা, এখানে যে রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশনটা কি, যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। এই রিঅ্যাকশনের কেপি এর মান দেওয়া আছে। কেপি এর মান কত, 3.5 পার অ্যাটমসফিয়ার, 3.5 ধরে নাও আপাতত। ইফ দ্য টোটাল প্রেসার ইন দ্য রিঅ্যাকশন ফ্লাস্ক ইজ 1 অ্যাটমসফিয়ার, টোটাল প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন at equilibrium is 0.1 atmosphere. Calculate the partial pressure of sulfur dioxide and sulfur trioxide. আচ্ছা, আবার বলি, এই রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন থেকে উৎপন্ন হচ্ছে। তো এখানে এই রিঅ্যাকশনের যে যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে তখন কনস্ট্যান্টের মান দেওয়া আছে 3.5, এবং ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পর অক্সিজেনের হচ্ছে যে পার্শিয়াল প্রেসার সেটাও দেওয়া আছে কত, 0.1, ঠিক আছে। তাহলে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর যে পার্শিয়াল প্রেসার গুলো আছে সেটা বের করতে হবে। তো ধরে নেই সালফার ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে x অ্যাটমসফিয়ার, আর হচ্ছে তাহলে কি সালফার ট্রাইঅক্সাইড আর অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আমরা জানি কত, 0.1, সালফার ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার x, তাহলে কি বাকিটুকু হচ্ছে সালফার ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার, বাকিটুকু বলতে কি, যে আমরা টোটাল প্রেসার দেওয়া আছে দেখো 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাদ দিব এবং সালফার ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বাদ দিব, তাহলে আমরা সালফার ট্রাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার পাবো। দেখো এইটুকু কথা বুঝতে পেরেছো কিনা এখন বলো আমাকে। জি ম্যাডাম, বুঝছি। আচ্ছা, কোশ্চেন বুঝতে পেরেছো? আর সালফার ট্রাইঅক্সাইডের ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার পরে পার্শিয়াল প্রেসার বের করা বুঝতে পেরেছো? তাহলে এখানে হ্যাঁ, তাহলে এখানে এটা লিখলো, দেখো পার্শিয়াল প্রেসার অফ সালফার ট্রাইঅক্সাইড 1 মাইনাস পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মাইনাস x, 1 মাইনাস 0.1 ইকুয়াল টু 0.9 মাইনাস x, ঠিক আছে। তাহলে কেপি এর মান কত হবে, আমরা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মান হচ্ছে x, সালফার ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে x, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 0.1, আর উপরে হচ্ছে 0.9 মাইনাস x হোল স্কয়ার, আর হচ্ছে কেপি এর মান তো দেওয়াই আছে 3.5। এইটাকে জাস্ট ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারবো। x এর মান বের হলো, x এর মান যখন বের হয়ে গেল তখন সালফার ডাইঅক্সাইডেরও পার্শিয়াল প্রেসার বের করতে পারবো আমরা। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা আছে? বুঝছি ম্যাডাম।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আজকে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার কথা ছিল, তো হলো না। যাই হোক, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।